সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখব স্টিম টারবাইনের থ্রাস্ট বেয়ারিং সহ এর মেইনটেনেন্স কাজ কিভাবে করা হয়। আমাদের টারবাইনটি চালুরত অবস্থায় হঠাৎ করে এর অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এর ভাইব্রেশন হাই হয়ে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরবর্তীতে আমরা এর বিভিন্ন ট্রেন্ডগুলো পর্যবেক্ষণ করি এবং দেখি যে এর ভাইব্রেশন কিছুটা বেড়েছিল এবং হাই রেঞ্জের কারণে এটা অটোমেটিক্যালি ট্রিপ হয়ে যায়। আমরা সাধারণভাবে নর্মাল প্যারামিটারগুলো চেক করে এবং এর ইকুইপমেন্টগুলো চেক করে আবার চালাই, কিন্তু চালানোর পরে পরবর্তীতেও এর ভাইব্রেশন হাই হয়ে আবার ট্রিপ করার পরে আমরা এর ট্রেন্ডগুলো পর্যবেক্ষণ করি এবং ফিল্ড ইকুইপমেন্টগুলো দেখি। ট্রেন্ডে দেখতে পাই এর টেম্পারেচার, ভাইব্রেশন সহ প্রায় এর প্যারামিটারগুলো সবগুলো হাই হয়ে এটা ট্রিপ করার পরে আমরা এর যে ভাইব্রেশনের বা অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্টের যে প্রক্সিমিটি সেন্সরগুলো ছিল সেখানে আমরা ভোল্টেজ মেজার করি এবং ভোল্টেজগুলো এখানে যে 10.8, এটা হলো 3.95 ভোল্ট পার মিলিমিটার এর যে ডিস্টেন্স। তো আমরা এগুলো চেক করি যে এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই প্যারামিটারগুলো আমরা সব কিছু ওকে পাই, তার মানে এই প্রক্সিমিটারের যে এটা সমস্যা হয়েছে বা অন্য ধরনের সেন্সরগুলো সমস্যা হয়েছে, এই ধরনের যে পসিবিলিটি খুবই কম। এগুলো আমরা সবগুলো এখানে মেজার করে রেকর্ড করে রাখি, কারণ এগুলো যখন আবার আমরা খুলবো বা এর মেইনটেনেন্স কাজ করব, যদি বেয়ারিং পরিবর্তন করা হয় সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে বেয়ারিং সংযোজনের পরে এই যে ভ্যালুগুলো এগুলো প্রয়োজন হতে পারে। এই যে এখানে আমরা যেহেতু এর ধারণা করা হচ্ছে যে এর অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্ট সমস্যার কারণে থ্রাস্ট বেয়ারিংয়ের সমস্যা হয়েছে, এজন্য আমাদের এর যে সবগুলো ইকুইপমেন্ট খুলে থ্রাস্ট বেয়ারিং পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এই কারণে এর বিভিন্ন এই যে আরপিএমের বিভিন্ন কেবলগুলো এবং প্রক্সিমিটারের বিভিন্ন কেবলগুলো, এই সবগুলো সেন্সরের যে কানেকশনগুলো এগুলো আমরা মার্কিং করে রাখি এর ট্যাগ অনুসারে, এবং বিভিন্ন যে সেটিংগুলো সেগুলোও আমরা এখানে মেজার করে রাখি, এটা মেইনটেনেন্স কাজের সুবিধার্থে। এখানে আমরা প্রক্সিমিটি সেন্সরগুলো এবং যে সেন্সরের কেবলগুলো কোনটার সাথে কোনটা এটা আমরা ভালো আছে কিনা, এর যে সেন্সরগুলো কার্যকর অবস্থায় আছে কিনা সেগুলো চেক করি। এই যে ভোল্টেজ ড্রপগুলো সেগুলো মেজার করে দেখি যে কোনটার কি পজিশনে আছে। এখানে এই যে উপরে কভারটা খোলার পরে এখানে এই যে এটা দেখাচ্ছে আমার সেন্সরের পজিশন, অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্টের যে সেন্সর, অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্টের সাথে আমার টেম্পারেচার সেন্সরও রয়েছে, এবং আর এটা হলো গভর্নর ভালভ, না এটা গভর্নর ভালভ না, এটা হলো আমার টারবাইনের যে পজিশনটা, এটা হলো টার্নিং গিয়ার। আমরা ইনিশিয়ালি যেটা চালুর সময় এর যে অয়েল সার্কুলেশনটা নর্মাল রাখার জন্য এই টার্নিং গিয়ারগুলো লো স্পিডে চালানো হয়। এবং এখানে এই যে ভাইব্রেশন সেন্সর এবং এখানে টেম্পারেচার গেজ দেখা যাচ্ছে, এই সাইডেও খুলতে হবে। এটা যখন বেয়ারিংটা পরিবর্তন করার প্রয়োজন হবে তখন অ্যালাইনমেন্টের জন্য আমার এই টার্নিং গিয়ার মোটর ওপেন করে এই সাইডটা ডিসমেন্টেল করে এবং আমার যে ড্রাইভ এন্ডের যে পার্টগুলো আছে সেগুলো খুলে তারপর এটা বেয়ারিং চেঞ্জ করার পরে আবার অ্যালাইনমেন্ট করতে হবে। সেজন্য এর যে ইকুইপমেন্টগুলো, ইনস্ট্রুমেন্টের যে আইটেমগুলো, সব আইটেমগুলো এখানে ধীরে ধীরে খোলা হচ্ছে। এখানে আরপিএমের যে সেন্সরগুলো ছিল সেগুলো খোলা হয়েছে। এটা এলভিডিটির কানেকশনটাও এখান থেকে খোলা হয়েছে। এটা হলো লিনিয়ার ভোল্টেজ ডিসপ্লেসমেন্ট ট্রান্সডিউসার বা লিনিয়ার ভোল্টেজ ডিফারেনশিয়াল ট্রান্সফরমার এটাও বলা হয়ে থাকে। এটা হলো আমার যে গভর্নর ভালভটা কি পজিশনে আছে, কি পরিমাণ খুলতে হবে বা ওপেন করতে হবে সেটা মেজার করে, এবং এই অনুসারে যে স্টিম ফ্লোটা হবে সেটা এখান থেকে কন্ট্রোল হয়ে থাকে রিকোয়ারমেন্ট অনুসারে। নর্মালি স্টিম টারবাইনে যে গভর্নর ভালভটা ওপেন করার পরে এর এই যে পজিশন অনুসারে এটা লোডটা সিলেক্ট করে দেওয়া হয়। লোড সিলেকশনের মাধ্যমে এর ভিতরে স্টিম ফ্লোর মাধ্যমে এটা আরপিএমটা ঠিক রাখে।
অর্থাৎ আরপিএমই কিন্তু এটা ফ্রিকোয়েন্সি মেজার করে জেনারেটরের ক্ষেত্রে। তা আরপিএম কম হলে পরে স্টিম ফ্লোটা বাড়িয়ে দেয় গভর্নর ভালভ ওপেনিংয়ের মাধ্যমে, এবং আরপিএম বেশি হলে গভর্নিং ভালভটা কমিয়ে স্টিম ফ্লোটা কমিয়ে দেয়। এভাবে কন্ট্রোল করা হয়। এখানে যে সেন্সরগুলো সব কিছু মার্কিং করা হয়েছে, এখন এগুলো ডিসমেন্টেল করা হবে মেনটেন্যান্স কাজের জন্য। এখানে যে কেবলগুলো আছে নন ড্রাইভ এন্ড সাইডে, এটা হলো আরপিএম এর যে এখানে আরপিএম সেন্সর, এটা যখন রোটেট করে তখন এখানে 4টি সেন্সর আছে। 4টি সেন্সরের মাধ্যমে ক্যালকুলেশনের মাধ্যমে এখানে বিভিন্ন টিথ দেখা যাচ্ছে, অর্থাৎ যখন রোটেট করে এই পজিশনগুলা চেঞ্জ হওয়ার কারণেই কিন্তু সেন্সরগুলা ভোল্টেজ ডিফারেন্স সেন্স করে এবং এর সাহায্যে আরপিএমটা মেজারিং হয়। এখানে যে বোল্টগুলো খোলা হয়েছে, এখানে যে কভারটা খোলা হচ্ছে ক্রেনের সাহায্যে, এটা খোলার সময়ও এর যে পজিশনটা, অর্থাৎ এই ক্রেনের সাথে যে এটার যাতে পারপেন্ডিকুলার থাকে সেভাবে কিন্তু খুব সাবধানতার সাথে খোলা হয়েছে, যাতে বাঁকা না হয় বা এই পজিশনটা বাঁকা হয়ে অন্য ডিভাইসগুলো নষ্ট না হয়। এখানে যে আরপিএম সেন্সরের যে স্লটটা আছে, এটা এলএনকির সাহায্যে একসাথে এর বডি থেকে ডিসমেন্টেল করা হয়। আমরা পরবর্তীতে এটা যখন সংযোগ করা হবে সেটা পজিশনটা আমরা অ্যাডজাস্ট করব। এখানে যে আপার পার্টটা এখান থেকে ওপেন করা হলো, এবং ওপেন করার পর এই যে সেন্সরগুলো দেখা যাচ্ছে, এই যে উপরের কভারগুলো, এগুলো ওপেন করতে হবে। এর সাথে আমার থ্রাস্ট বেয়ারিং প্যাডগুলো আছে এবং একই সাথে তার পাশে আমার জার্নাল বেয়ারিং প্যাড আছে, এবং এর দুই সাইড থেকে ইনস্ট্রুমেন্টের যে কেবলগুলো আছে ভিতরে হাইড্রোলিক অয়েল থাকে এবং অয়েলগুলো যাতে লিকেজ না হয় এই জন্য ইনস্ট্রুমেন্ট কেবলগুলো একটা হোলের মধ্যে দিয়ে দেওয়ার পর সেটা সিল করে দেওয়া হয় যাতে এখানে অয়েল লিকেজ না হয়। আমরা স্বাভাবিকভাবে এটা ওপেন করার পর এর যে সেন্সরগুলোর বিশেষ করে অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্টের থ্রাস্ট বেয়ারিংয়ের যে পজিশন বা গ্যাপটা সেটা আমরা মেজার করে রাখি। আর এটা উপরের পার্টটা ডিসমেন্টেল করার পর এটা খুব সাবধানতার সাথে কাঠের উপর বসানো হয়, এবং যে চেইন কপ্পা এখানে আছে চেইন কপ্পাগুলোর মাধ্যমে এটা কিন্তু যাতে কীভাবে খুলতে হবে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হয়, যাতে অন্য কোনো ডিভাইস এই ওঠানোর সময় নষ্ট না হয়। এটা এই যে সুন্দরভাবে এখানে বসানো হচ্ছে এবং এগুলো ক্লিন করে লাগানো হবে। আর এর যে সেন্সর পয়েন্টগুলো আছে সেগুলো এখানে একটা ঢেকে রাখা হয়েছে যাতে ময়লা না যায়। এর ভিতরে কিছু মেটাল পার্টিকেল দেখা গেছে সামান্য, অর্থাৎ এর ভিতরে আমাদের থ্রাস্ট বেয়ারিং প্যাড সেটা হলো হোয়াইট মেটাল, এটা কিছুটা নরম, অর্থাৎ আমার যে টারবাইনের পার্টের সাথে থ্রাস্ট বেয়ারিংয়ের যদি ঘর্ষণ হয় ক্লিয়ারেন্স কমে যায় তাহলে বেয়ারিং প্যাডটা নষ্ট হবে, যাতে আমার শ্যাফটের কোনো সমস্যা না হয়। এই রোটেটিং পার্টগুলো এবং আমাদের ইনার সাইডে যেগুলো এখানে দেখা হচ্ছে, ইনার সাইডের কোনো পার্ট আছে কিনা, এটা হলো যে ইনস্ট্রুমেন্ট কেবল দেওয়ার পরে এখানে এই হোলগুলো ব্লাইন্ড করে দেওয়া হয়েছে, এগুলো সবগুলো আবার খুলতে হবে। এই সেন্সরের যে পার্ট এখানে দেখা যাচ্ছে টেম্পারেচার সেন্সর এবং আরপিএম সেন্সর। এলএনকির সাহায্যে সেন্সরগুলো সহ একসাথে এখান থেকে ডিসমেন্টেল করা হয় এবং পরবর্তীতে আবার থ্রাস্ট বেয়ারিং পরিবর্তনের পর এগুলো অ্যাডজাস্ট করা হয়। আমরা এর উপরের কভারটা খোলার পর এর পার্টলি ধীরে ধীরে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা
পার্ট ওপেন করার পরে আমরা থ্রাস্ট বেয়ারিংয়ের যে পজিশনটা বা অবস্থানটা দেখা যাবে। এখানে আমরা এর যে ভিতরের সাইডটা ক্যামেরার সাহায্যে দেখার চেষ্টা করছি। উপরের কাভারটা, এটা হলো ইনার সাইড টপ কভারের। এখানে একটা লক আছে। এখানে এলএন কি বোল্টগুলো লুজ দিয়ে খোলা হচ্ছে এবং বোল্টগুলো যে খোলার পরে এর কোন বোল্টটা কোন জায়গায় লাগবে সেগুলো এটা সিরিয়ালি মার্কিং করে রেখে দিতে হয় এবং খোলার সময় এমনকি এগুলো পরবর্তীতে লাগানোর সময় খুব সাবধানতার সাথে টাইট দিতে হয়। একদিকে যেন থ্রেড নষ্ট না হয়, আবার এগুলো সঠিকভাবে টাইট হয় সেদিকেও খেয়াল রাখতে হয়। উপরের কভারটা খোলার জন্য সঠিক মানের যে রেঞ্জ এলএন কি এগুলো স্লিপ করলে থ্রেড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য সঠিক মানের ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়। এবং আমাদের কাজের শুরুতেই বিভিন্ন যে টুলসগুলো এখানে সংরক্ষণ করা হয়, এটা হলো হাইড্রোলিক সিস্টেমের যে সলিনয়েড ভালভ সহ অন্যান্য ইকুইপমেন্টগুলো। সাধারণত হাইড্রোলিক অয়েলের সাহায্যে এটা কন্ট্রোল করা হয়। এই সলিনয়েড ভালভের মাধ্যমে এগুলো অপারেট করে। এই যে কভারটা খোলার সময়ও প্রথমে চেইন কপ্পা লাগিয়ে এর পজিশনগুলো ঠিক করা হচ্ছে। এখানে এমনভাবে লাগানো হয় যে উপরে এই গভর্নর ভালভের সাথে যে মেকানিক্যাল আর্ম আছে সেটা থাকাতে এটা কিন্তু সাবধানতার সাথে খোলা হয়। সেটার মধ্যে দিয়ে পারপেন্ডিকুলারলি এটা চেইন কপ্পা বা এই যে প্যাডগুলো লাগানো হয়েছে। আবার এটা বের করার সময় নতুন আরেকটা লাগিয়ে তারপর এটা কিন্তু ওপেন করা হয়। যার কারণে এই কাজগুলো খুব সাবধানতার সাথে সঠিকভাবে করার প্রয়োজন হয়, কারণ একটার সাথে যদি অন্যটার ফ্রিকশন হয় তাহলে নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আর এই ক্ষেত্রে ব্যবহৃত ক্রেনগুলো অবশ্যই ভালোভাবে অপারেট করার প্রয়োজন হয়। ক্রেনের পজিশন কম বেশি হলে এটা কিন্তু ডিসমেন্টাল বা অ্যাসেম্বল করার সময়ও সমস্যার সৃষ্টি হয়ে থাকে। উপরের পার্টটা ওপেন করা হলো, কাভার পার্ট, এবং ধীরে ধীরে এর পার্টগুলো খুলে আমাদের যে বেয়ারিংগুলো আছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করতে পারবো। তবে এখানে সাইডে সামান্য স্টিম লিকেজের যে ধারণা করা হচ্ছে এবং খোলার সময় এর সাইডটা টেম্পারেচারও কিছু বেশি পরিলক্ষিত হয়। বর্তমানে এর স্টিম ভালভটা বন্ধ রাখা হয়েছে। সবসময় চেষ্টা করা হয়েছে যে মেইনটেন্যান্স কাজগুলো খুব সাবধানতার সাথে এবং সেফটি মেনটেন করে কাজ করা হয়েছে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। এটা হলো ইকুইপমেন্টেরও যেন সমস্যা না হয়, আবার কাজ করার সময় যেন যে ম্যান অর্থাৎ টেকনিশিয়ানদেরও যেন কোনো সমস্যা না হয় সেদিকটা ভালোভাবে পর্যবেক্ষণে রেখে মেইনটেন্যান্স কাজগুলো করা হয়েছে। এই যে কিছু বোল্ট লুজ দেওয়া হয়েছে এবং এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কাজ করার সময় বা এর যে পার্টগুলো এখানে ডিসমেন্টাল করার পর এখানে কিন্তু ক্রেনের সাহায্যে এবং চেইন কপ্পাগুলো 3টি আর 4টি একসাথে সংযোগ দেওয়া হচ্ছে যাতে এটা এর যে হরিজন্টালভাবে বা এর অ্যালাইনমেন্ট ঠিক থাকে এবং সেভাবে ওপেন হয়, অর্থাৎ অ্যাঙ্গেলগুলো ঠিক রেখে যাতে বাঁকা হয়ে এটা না ওঠে। বাঁকা হলে উঠলে এটা ফ্রিকশন হতে পারে। এই জন্য প্রথমে উপরে ক্রেনের সাহায্যে চেইন কপ্পাগুলো লাগিয়ে ম্যানুয়ালি এটা পজিশন করতে হয় যাতে সবগুলো একবারে সুন্দরভাবে একটা পজিশনে ওঠে, অর্থাৎ লেভেলটা ঠিক থাকে। লেভেল ঠিক না থাকলে এটা ঘর্ষণ হওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন ইকুইপমেন্ট নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে। এজন্য এখানে কাজ করার সময় কয়েকটি চেইন কপ্পা ইউজ করা হয়েছে।
এখানে পজিশনিং করা হচ্ছে। পজিশন মতো এগুলো সংযোগ দেওয়ার পরে ম্যানুয়ালি এগুলো সেট করে এর হাইট 4 সাইডে যাতে সমানভাবে ওঠে সেইভাবে এটা উঠানো হলো এবং খুব সাবধানতার সাথে এখান থেকে ওঠানোর পরে এটা পজিশন মতো নিয়ে রেখে দেওয়া হলো এবং এখানে এই উপরের যখন কভারগুলো খোলার পরে এখানে সামান্য ফ্রিকশন দেখা যাচ্ছে। এখানে এই যে মেকানিক্যাল ফ্রিকশন কিছুটা অবজারভেশনে দেখা যাচ্ছে। সাইডে কিছু এই যে ম্যাটেরিয়াল অর্থাৎ হোয়াইট মেটালের লক্ষ্য করা যাচ্ছে। এটা খোলার পর আরও ভালোভাবে দেখা যাবে। অর্থাৎ আমাদের থ্রাস্ট বেয়ারিংয়ের যে বেয়ারিং প্যাড আছে, বেয়ারিং প্যাডগুলো কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। আর এখানে যে এগুলো ওপেন করার পর এগুলো কিন্তু গ্যাপগুলো মেজার করা হয়। এই যে এর মধ্যে এই যে সলিড কিছু মেটালের এখানে আছে, অর্থাৎ ভিতরে বেয়ারিং প্যাডটা যে সমস্যা হয়েছে সেটা ধারণা করা যাচ্ছে। সাইড দিয়ে কিছু নিচেও আছে, এর উপরেও কিছু আছে হোয়াইট মেটাল। অর্থাৎ আমাদের থ্রাস্ট বেয়ারিং যে মেটাল প্যাডের উপরের পার্টটা কিছু অংশ এখানে দেখা যাচ্ছে হাই হিটে এবং ঘর্ষণে নষ্ট হয়েছে। অর্থাৎ আমার টারবাইন বন্ধ হলেও তাৎক্ষণিকভাবে ভাইব্রেশনের কারণে বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা টেম্পারেচার কার্ভটা দেখেছি যে এটা হলো ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে হ্রাস পায়। অর্থাৎ ইনার্শিয়ার কারণেও এটা 3000 আরপিএম থাকে, তাৎক্ষণিকভাবে বন্ধ হলেও ইনার্শিয়ার কারণে কিন্তু এটা 0 আরপিএমে আসতে একটু সময় লাগে, অথবা এটা যখন 1000 আরপিএম চালানো হয় তারপরে যখন বন্ধ করা হয় সে পজিশনেও কিন্তু 0 আরপিএমে আসতে একটু সময় লাগে। কাজের সুবিধার্থে এখানে ইনস্ট্রুমেন্টের কেবলগুলো, ইনস্ট্রুমেন্টের যে সেন্সরগুলো, এটা ভিতরের যে হোলের মধ্যে দিয়ে এটা বন্ধ করা ছিল সেগুলো খুলে এখান থেকে ওপেন করা হলো এবং অপর সাইডে বাইরের সাইডে এটা কাপলিং ছিল সংযোগ, সেটা মার্কিং করার পর এটা খুলে এটা আবার একসাথে করে রাখা হচ্ছে কাজের সুবিধার্থে। এটা এই যে এখান থেকে সেন্সরের পজিশনগুলো লাগানো আছে, টেম্পারেচার সেন্সর এবং এখান থেকে ডিসপ্লেসমেন্টের যে সেন্সরগুলো, এটা পুরো পার্টটাই একসাথে খুলে নেওয়া হচ্ছে। যেখান থেকে পুরো পার্টটা খুলে নেওয়া হলো, আবার এটা যখন কাজ শেষে সংযোগ দেওয়া হবে তখন পুরো পার্টটা সংযোগ দেওয়া সহজ হবে। এই জন্য পৃথকভাবে না খুলে এর পজিশনটা মেজার করে খুলে দেওয়া হলো। এটা হলো বাইরের পার্টে কানেক্টিং যে পয়েন্টটা, এর যে ইনস্ট্রুমেন্ট সেন্সরের কানেক্টরগুলো খোলার পর এখানে যে রেড দেখা যাচ্ছে ডিসিএস সিস্টেমে, অর্থাৎ এই ভ্যালুগুলো নান হয়ে গিয়েছে। এই ভ্যালুগুলো কিন্তু 206 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং থ্রাস্ট বেয়ারিংয়ের যে ভ্যালুগুলো এগুলো অন্যরকম দেখাচ্ছে, অর্থাৎ এগুলো এখন সংযোগ নেই। আবার আমরা যখন কাজ করার পর সংযোগ দেওয়া হবে তখন সঠিক দেখাবে। ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টগুলোর সংযোগ বিচ্ছিন্ন হলে এ ধরনের লক্ষ্য করা যায়। টারবাইনের যে উপরে কভারগুলো এখানে ডিসমেন্টেল করার পরে পর্যবেক্ষণের হাত দিয়ে আমরা এখানে কিছুটা এই যে এখানে ফ্রিকশন হয়েছে সেটা লক্ষ্য করা যাচ্ছে মেটাল টু মেটাল, অর্থাৎ বেয়ারিং প্যাডের সাথে আমার এই রোটর শ্যাফটের যে পার্ট, এই যে এখানে কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। এগুলো আমাদের সিরিজ পেপারের মাধ্যমে এটা সমান করতে হবে যাতে বেয়ারিং প্যাডটা সুন্দরভাবে সংযোগ হয়।
এবং এর যে বিভিন্ন কতগুলো পয়েন্টে হোল আছে সেই হোলগুলোতে আমরা বড় পেপার এবং জুট দিয়ে ব্লক করে রেখেছিলাম, যাতে এর মধ্যে কোনো বোল্ট বা কোনো স্ক্রু যাতে পড়ে না যায়, কারণ এগুলো পড়লে পুরা টারবাইন খোলার প্রয়োজন হয়। সেই জন্য কাজের ক্ষেত্রে এগুলো কিন্তু সাবধানতা অবলম্বনের প্রয়োজন হয়। এটা হলো আমাদের বেয়ারিং প্যাড, নতুন বেয়ারিং প্যাড। এখানে এটা যে স্যান্ড স্টোন এর কম্বিনেশন স্টোন, এগুলো খুব সূক্ষ্মভাবে ঘষার জন্য, অর্থাৎ সিরিজ পেপার যেগুলো আছে সেগুলোর মাধ্যমে সুন্দরভাবে এটা করা সম্ভব না, সেজন্য কম্বিনেশন স্টোন এটা দিয়ে আমাদের যে নতুন যে বেয়ারিং প্যাড, এই বেয়ারিং প্যাডগুলো নতুন হলেও এটা কিন্তু স্মুথলি থাকে না, অর্থাৎ এগুলো কিন্তু আবার ঘষে সুন্দরভাবে স্মুথ করার প্রয়োজন হয়। ম্যানুফ্যাকচারিং যে ইকুইপমেন্টগুলো সংগ্রহ করা হয় এগুলো এই যে টেম্পারেচার যে সেন্সরগুলো সংযোগ করার জন্য মধ্যে হোল আছে। ট্রাস্ট বেয়ারিং প্যাডগুলো যে পুরনোগুলো লাগানো ছিল সেগুলো খোলার পর আমরা দেখতে পাই যে এর উপরের যে পার্টটা, হোয়াইট পার্ট, অনেকাংশেই নষ্ট হয়ে গিয়েছে। তো এটা আমরা যে হোল্ডার আছে, প্যাড হোল্ডার, সেটা থেকে আমরা স্ক্রু ওপেন করে সেটা থেকে এই যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো খুলে প্যাডগুলো ওপেন করা হয়। থ্রাস্ট বেয়ারিং প্যাড হোল্ডার থেকে এগুলো খোলার পর এগুলো সিকোয়েন্সিয়ালি একটার পর একটা হিসেবে খুলতে হয়। এটা আলাদা করে মধ্যেরটা খোলার সুযোগ নেই, এটা সাইক্লিক অর্ডার বা এটা অর্ডার মেনটেন করে একটার পর একটা এর ভিতর দিয়ে এটা ওপেন করতে হয়। এবং এর সাথে যে সেন্সর কেবলগুলো আছে সেন্সরগুলো আলাদা করে সংযোগ দেয়া, সেন্সরগুলো এই প্যাডের মধ্যে স্ক্রু সাহায্যে পৃথকভাবে সংযোগ দেয়া। তো আমরা খোলার পরে এই সেন্সরগুলোর যে কেবলের পার্টে আমরা মিটার দিয়ে রেজিস্ট্যান্স মেজার করে দেখি যেগুলো সঠিক আছে কিনা, যদিও এখানে পূর্বে এগুলো সঠিক রিডিং দিচ্ছিল। সেন্সরগুলো সবগুলোই একই ধরনের, প্যাডগুলো একই ধরনের, কাজেই প্যাডগুলো লাগানোর সময় যে উল্টো বা একটা জায়গা একটা হলে কোনো সমস্যা নেই। এই যে সেন্সরগুলো এখান থেকে আলাদা করা হচ্ছে, সেন্সরগুলো আমরা এখান থেকে সম্পূর্ণ খুলে আলাদা করি নাই কাজের সুবিধার্থেই, যে এর যে কেবলগুলো আছে এই সেন্সরটা বের করে নিতে হয়। এখানে এই যে সেন্সরগুলো স্ক্রুর সাহায্যে এখানে খুলে এটা বের করা হলো। এই সেই টেম্পারেচার সেন্সর, এটা যে সেন্সর প্যাডগুলো থাকে সেই প্রতিটা সেন্সর প্যাডের সাথে একটি করে এখানে সেন্সর রয়েছে, টেম্পারেচার সেন্সর। এই সেন্সরগুলো উপর দিক থেকে কেবল বের করে নিয়ে তারপরে আবার যদি সংযোগ দিতে হয় তাহলে কেবলগুলো মাথা উপর দিয়ে ঢুকিয়ে তারপরে এটা সংযোগ দিতে হবে। এজন্য কাজের সুবিধার্থে আমরা সেন্সরগুলো পরিষ্কার করি, এটা সম্পূর্ণ বের না করে। এর পজিশনগুলো এই যে প্রতিটা বেয়ারিং প্যাড থেকে পৃথকভাবে সেন্সর, টেম্পারেচার সেন্সরগুলো আলাদা করা হচ্ছে। এটা ডিসিএসেও প্রতিটা প্যাডের আলাদা আলাদা টেম্পারেচার শো করে। আমরা এটা খোলার পরে যদি কোনোটা নষ্ট থাকে তাহলে সেটা পরিবর্তন করার প্রয়োজন হয়। তো এখানে সবগুলোই আমরা ভালো পাই। সেন্সরগুলোর কন্টেন্টটিও আমরা মেজার করে দেখি, মানে সম্পূর্ণ কাজ শেষে যখন নতুন প্যাড লাগানো হয়। এই যে হোয়াইট মেটাল এই প্যাডগুলো, এগুলো মেইনটেনেন্স করাও সম্ভব। দেশের মধ্যেও কিছু প্রতিষ্ঠান থাকতে পারে যারা এই হোয়াইট মেটাল এগুলো নতুন করে এখানে ডেভেলপ করে তৈরি করে। তবে নতুন এগুলো কেনার পরেও এটা ইনস্টল করার সময় নতুন প্যাডগুলো আবার সুন্দরভাবে কম্বাইন্ড স্টোনের মাধ্যমে এটা ঘষে সম্পূর্ণ
সুন্দরভাবে পজিশন করে লাগাতে হয়, যাতে এটা আমার যে টারবাইন শ্যাফট থাকে শ্যাফটে সুন্দরভাবে এটা সংযোগ হয়। এখানে বিভিন্ন এই যে প্যাডগুলো খোলা হয়েছে এবং সেন্সরগুলো এখানে দেখা যাচ্ছে। এগুলো কেরোসিন দিয়ে সুন্দরভাবে ক্লিন করা হয়, আর এগুলো হলো নতুন প্যাড। এখানে যে বেয়ারিং প্যাডগুলো সংযোগ দেয়া হয় এটা কম্বাইন্ড স্টোন দিয়ে অর্থাৎ সিরিজ পেপার দিয়ে সুন্দরভাবে এর ফেসগুলো প্লেন করা হয়। এখানে দেখা যাচ্ছে নতুন অবস্থায় যেরকম ছিল এটা বর্তমানে অনেকটা স্মুথ হয়েছে এবং এর সেন্সরগুলোও কিন্তু মার্কিং করা আছে, অর্থাৎ কোন পজিশনে কোন বেয়ারিংটা আছে। আমাদের কিন্তু এখানে যদি এই সেন্সরগুলোর পজিশন অনুসারে সংযোগ না হয় তাহলে আমরা ডিসিএস থেকে যে রেজাল্টগুলো পাবো সেটা কিন্তু সঠিকভাবে পাওয়া যাবে না। এখানে এই যে বেয়ারিং প্যাডটা থ্রাস্ট বেয়ারিং প্যাড এখানে সংযোগ হবে, যার কারণে এটা কিন্তু এই যে কম্বাইন্ড স্টোন দিয়ে এখানে সুন্দরভাবে ক্লিন করা হচ্ছে, স্মুথ করা হচ্ছে। বিভিন্ন সময় দেখা যায় যে এই শ্যাফটগুলো কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে, আবার নতুন শ্যাফট সংযোগ বা পরিবর্তন করার প্রয়োজন হয় যদি বেশি হয়ে যায়। তো আমাদের যেহেতু শ্যাফটের সেই ধরনের খুব বেশি এখানে ক্ষতিগ্রস্ত হয়নি, আমাদের সামান্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এই যে এখানে হাইড্রোলিক অয়েল দিয়ে এটা কম্বাইন্ড স্টোন দিয়ে এই স্মুথনেসটা বাড়ানো হচ্ছে। প্রথম পর্যায়ে আমরা যেরকম দেখেছিলাম এটা কিন্তু স্মুথনেস অনেকটাই কাভার করেছে এবং কাজের ক্ষেত্রে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমরা এই স্মুথনেস কাজ করার সময় আমাদের যে টার্নিং গিয়ার মোটর ছিল সেটা মোটরটা সংযোগ করে এটা সামান্য ঘুরিয়ে এটা কিন্তু কাজ করতে হয়েছিল। এখানে এই যে আমাদের নন ড্রাইভ এন্ড সাইডের কাভারটা খোলা হচ্ছে, এই কাভারটা খোলার সময়ও এটা ক্রেন এবং চেইন কপারের যে পজিশনগুলো সুন্দরভাবে একত্রিত করে পজিশন সেট করে এটা সংযোগ দেওয়া হয়েছে, কারণ গিয়ার টিথ এবং এর পজিশনটার জায়গাটা খুবই জটিল একটা পজিশনে অ্যাঙ্গেল করে এটা ওপেন করার প্রয়োজন হয়, যেহেতু এটা ইনার সাইডে এটা লাগানো। এর কভারটা খোলার পরে স্ট্যান্ডে এটা রাখা হয় এবং এর যে ভিতরের সাইডে এটা কিন্তু গ্যাসকেটগুলো সুন্দরভাবে ক্লিন করে নতুন গ্যাসকেটের যেখানে প্রয়োজন হয়েছে সেখানে গ্যাসকেট পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই সাইডে আমরা খেয়াল করি যে এখানের এই সাইডে যে বেয়ারিং বা অন্য কোনো যে গ্যাপগুলো সেগুলো সঠিক আছে, যার কারণে আমরা এই সাইডে আর বাড়তি কাজ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এই থ্রাস্ট বেয়ারিং একটা সংযোগ দেওয়ার জন্য এই শ্যাফটে যে ক্লিয়ারেন্স আমার অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্ট যেটা টোটালটা মেজার করার প্রয়োজন হয়, কাজে এটা আমরা ডায়াল গেজের সাহায্যে প্রথমে এক পাশে নিয়ে পরবর্তীতে আবার অন্য পাশে নিয়ে টোটাল যে ক্লিয়ারেন্সটা সেটা মেজার করি, কারণ থ্রাস্ট বেয়ারিংটা এই যে ক্লিয়ারেন্সের মাঝামাঝি পর্যায়ে রেখে জিরো পজিশনটা মেজার করার শ্রেয়, কারণ এটা মিড পজিশনে রাখলে এটার হরিজন্টালি এটা কম বেশি অর্থাৎ অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্টটা যেদিকেই যাক সেটার ভ্যালুটা আমরা পাবো। এটা আমরা ফিজিক্যালও চেক করি, আমরা থ্রাস্ট বেয়ারিং প্যাডটা এখানে দিয়ে তারপরে যে ডায়াল গেজ দিয়ে আমাদের যে নন ড্রাইভ এন্ডে সেখানে একটা কাঠ দিয়ে কাঠের সাহায্যে হাইড্রোলিক জ্যাক বসিয়ে এটা প্রেসার দিয়ে এক সাইডে নেওয়া হয়েছে এবং ডায়াল গেজের যে ভ্যালু সেই ভ্যালুটা পর্যবেক্ষণ করা হয়েছে। তারপরে এটা আবার একই পজিশনে ডায়াল গেজটা জিরো সেট করে নন ড্রাইভ এন্ডে আবার হাইড্রোলিক জ্যাক দিয়ে এটা প্রেসারাইজ করে অপর পাশে নেওয়া হয়েছে, অর্থাৎ এর টোটাল ক্লিয়ারেন্সটা কত সেটা আমরা মেজার করার চেষ্টা করেছি। এই রেকর্ডগুলো সবসময়
লিপিবদ্ধ করে রাখা হয়েছে। পরবর্তীতে আমাদের যে মেইনটেন্যান্স কাজের প্রয়োজন হলে এগুলো কিন্তু একটা প্রয়োজনীয় তথ্য। এখান থেকে যখন প্রেসারাইজ করা হচ্ছে তখন এটা কিন্তু মুভ করছে। আর এই ডায়াল গেজটার পজিশন করাও, এটা সুন্দরভাবে একটা পজিশনে রেখে এর জিরো অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে, যাতে এটা যখন নন ড্রাইভ এন্ড থেকে প্রেসারাইজ করা হবে তখন এটা সুন্দরভাবে মুভ করতে পারে এবং আমরা ভ্যালুটা পাই। এতে ক্ষেত্রে আমরা দুটি ডায়াল গেজ ব্যবহার করেছি। এই যে এখানে হাইড্রোলিক জ্যাক সংযোগ দিয়ে এটা স্ট্যাটিক একটা পজিশনে একটা কাঠের সাহায্যে এটা হাইড্রোলিক জ্যাকটা প্রেস করে এটা দেয়া হচ্ছে, মানে হাই প্রেসারাইজ করা হচ্ছে। অর্থাৎ শ্যাফটটা এখান থেকে এক সাইডে নিয়ে পরবর্তীতে আবার অপর পার্শ্ব থেকে প্রেসারাইজ করে এটা যে টোটাল যে ক্লিয়ারেন্সটা সেটা দেখা হচ্ছে। এই যে এখানে হাইড্রোলিক জ্যাকটা সংযোগ দেওয়া হয়েছে টারবাইনের বডির সাথে, একটা কাঠ সংযোগ দিয়ে সেই কাঠে হাইড্রোলিক জ্যাকটা দিয়ে এটার নন ড্রাইভ এন্ড সাইডে এখানেও ডায়াল গেজ দেওয়া হচ্ছে। আমরা একই সাথে নন ড্রাইভ এন্ড এবং ড্রাইভিং এন্ডের থ্রাস্ট বেয়ারিং রয়েছে, সেই দুই জায়গায় ডায়াল গেজের ভ্যালুটা পর্যবেক্ষণ করি এবং দুই সাইডেরই ডায়াল গেজের ভ্যালু মোটামুটি একই ধরনের পাওয়া যায়। অর্থাৎ আমাদের ডায়াল গেজের যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা দুই সাইড থেকেই ডায়াল গেজের ভ্যালুটা পর্যবেক্ষণ করি এবং সেটা মেজার করি। এভাবে টারবাইন শ্যাফটের যে টোটাল ক্লিয়ারেন্স সেটা দেখা সম্ভব হয়। এখান থেকে এই যে হাইড্রোলিক জ্যাকে প্রেসারাইজ করা হচ্ছে। এই হাইড্রোলিক জ্যাকগুলো যেগুলো লোডেড ইকুইপমেন্ট, অনেক সময় আমরা দেখা যায় যে গাড়ির চাকা লিক বা বাস্ট হলে সেখানেও হাইড্রোলিক জ্যাক ইউজ করে, সেগুলো উঁচু করার প্রয়োজন হয় অথবা কোনো ইকুইপমেন্ট উঁচু করার প্রয়োজন হয়। তো এখানে আমরা সাইড থেকে প্রেসারাইজ করে হাইড্রোলিক জ্যাকটা ব্যবহার করা হচ্ছে। সর্বোপরি কাজগুলো করার সময় খুব সাবধানতা অবলম্বন করা হয়েছে। এই যে জ্যাকটা প্রথম দিকে প্রেসারাইজ হচ্ছিল না সঠিকভাবে, যে রিলিজ পোর্টে একটু সমস্যা ছিল। রিলিজ পোর্টটা সঠিকভাবে পজিশনিং করার পরে, টাইট দেওয়ার পরে এখন এই যে হ্যান্ডেলের সাহায্যে প্রেসার দেওয়া হচ্ছে এবং শ্যাফটটা কিন্তু মুভ করছে এক সাইডে। আর ডায়াল গেজের মাধ্যমে আমরা রিডিংটাও কিন্তু এখান থেকে লক্ষ্য করছি। আর এখানে যে টেম্পারেচার প্রবগুলো এগুলো একটা গ্যাপ আছে, গ্যাপের মধ্যে সুন্দরভাবে এটা পজিশন করতে হয়। পজিশনিংটাও একটা বিষয়, কারণ এর উপরে যেন উপরের কভারটা যখন সংযোগ দেওয়া হবে যাতে প্রেসার দেওয়ার পরে, প্রেসারাইজ করার পরে কেবলগুলো নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে একটা হলো রিভার্স ডিরেকশনে, একটা হলো ফরওয়ার্ড ডিরেকশনে। এই যে ডায়াল গেজের রিডিংটা কিন্তু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, মানে দুই সাইডে দুটো দেয়া আছে, একটা ক্লকওয়াইজ রিডিং দিবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ রিডিং দিবে। অর্থাৎ আমার যদি জিরোতে সেট করা থাকে, রিভার্স ডিরেকশনে থাকলে সেটা ঘুরে কত হয় সেটা খেয়াল করতে হবে। এখানে হাইড্রোলিক জ্যাক সেটা অপারেট করার পরে ডায়াল গেজগুলো আমরা দেখছি।
ডায়াল গেজের রিডিংগুলো খুবই সেন্সিটিভ। এই যে এখানে কিন্তু রিডিং শো করছে, আমরা 0-তে সেট করেছিলাম, সেটা প্রায় 45-এর মতো, এবং স্কেল অনুসারে 45 মানে 0.45। এটার পজিশনটা সঠিকভাবে কত হচ্ছে, এই যে স্কেলটা ঘুরিয়ে এটার পজিশনটা সেট করা যায়। এই পজিশনটা সেট করার সময় সুন্দরভাবে যাতে ক্লিয়ারেন্স ঠিক থাকে এটা খেয়াল রাখতে হয়। এখানে এই যে আবার আমরা অপর পাশে যে কাট দিয়ে তার সাথে হাইড্রোলিক জ্যাকটা দিয়ে আবার প্রেসারাইজ করা হয়, এবং এইভাবে ফরওয়ার্ড রিভার্সে দুই দিকেই হাইড্রোলিক জ্যাকের সাহায্যে প্রেসারাইজ করে ডায়াল গেজের মাধ্যমে এর যে শ্যাফটের টোটাল ক্লিয়ারেন্সটা মেজার করা হয়। এই ক্লিয়ারেন্সের উপর ভিত্তি করেই কিন্তু থ্রাস্ট বেয়ারিংয়ের যে সেন্সরটা, থ্রাস্ট বেয়ারিংটার পজিশন করতে হবে এবং এর যে সেন্সরগুলো আছে সেন্সরগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে সেখান থেকে এই টারবাইন যখন চালু হবে তখন যে রিডিং দিবে সেই রিডিংগুলো আমরা বেয়ারিং থেকে সঠিকভাবে পেয়ে থাকব। এবং এই থ্রাস্ট বেয়ারিং সংযোগের পরেও আমরা যে সেন্সরগুলো আছে ডিসপ্লেসমেন্ট সেন্সর, সেই সেন্সরগুলো আমরা টেম্পোরারিলি সংযোগ দেওয়ার পর ডিসিএস থেকে এর ভ্যালুগুলো খেয়াল করি, এবং এই ভ্যালুগুলো কিছুটা ভেরিয়েশন ছিল 3টা সেন্সরে, সেই সেন্সরগুলো আমরা আবার সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করি। এখানে যে থ্রাস্ট বেয়ারিং, যে বেয়ারিং প্যাডটা নিচে একটা আছে উপরে একটা আছে, নিচেরটা সংযোগ করে সেটা একটু রোটেট করলে সেটা নিচের দিকে চলে যাবে, নিচের দিকেটা বসানো হয়েছে। এবং এর যে টেম্পারেচার কেবলগুলো, এখানে এই কেবলগুলো সংযোগ দেওয়া হয়, এবং এই যে থ্রাস্ট বেয়ারিং প্যাড যেটা সেটা এখানে সংযোগ দেওয়া হলো। সংযোগ দেওয়ার পর সেখানে যেখানে জার্নাল বেয়ারিংয়ের যেটা সেটা সংযোগ দেওয়া হবে। দেওয়ার পূর্বে এখানে কিছু হাইড্রোলিক অয়েল দেওয়া হচ্ছে, কারণ স্টার্টিং পর্যায়ে এটা স্মুথলি রোটেট করার জন্য এটা দেওয়া হচ্ছে। উপরের এই যে থ্রাস্ট বেয়ারিংটা সংযোগ দেওয়া হয়েছে। এভাবে কিন্তু মোটামুটি আমাদের যে মেইন যে পারপাস ছিল থ্রাস্ট বেয়ারিং পরিবর্তন, এই পরিবর্তনের কাজটা কিন্তু এটা করা হলো। তো এই ক্ষেত্রে আমাদের যে থ্রাস্ট বেয়ারিং প্যাডটা সংযোগ দেওয়ার সময় এর যে আমরা ডায়াল গেজ দিয়ে পজিশনটা মেজার করলাম, এটা কিন্তু অবশ্যই মেজার করে নিতে হবে। তাছাড়া যদি কোনো এক সাইডে শ্যাফটটা রেখে এর পজিশনটা সেট করা হয় তাহলে কিন্তু এই ডিসিএস থেকে সেন্সরগুলোর মাধ্যমে যে রিডিংগুলো পাওয়া যাবে সেটা সঠিক পাওয়া যাবে না। আর এর উপরের যে কভারগুলো সংযোগ দেওয়ার সময়ও সঠিকভাবে কনশাসলি সব কিছু মেজার করে লাগাতে হবে। এখানে যে বোল্টগুলো ছিল এলএন কি এবং অন্যান্য বোল্টগুলো সংযোগ দেওয়ার সময় সঠিকভাবে যাতে টাইট হয় বা সবগুলো সুন্দরভাবে সংযোগ হয়েছে সে বিষয়টা অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং সংযোগ দেওয়ার ক্ষেত্রে সঠিক মানের টুলস ব্যবহার করাও একটা জরুরি প্রয়োজনীয় বিষয়, কারণ ডিভাইসগুলো বা এই যে টুলসগুলো সুন্দরভাবে বা সঠিক মাপের না হলে কাজটা কিন্তু সঠিকভাবে হবে না। আর এখানে কিছু ক্লিয়ারেন্স মেজার করার জন্য এখানে বর্তমানে যে কভারগুলো, উপরের কভারটা এখানে সংযোগ দেওয়া হচ্ছে। উপরের কভারটা লাগানোর ক্ষেত্রেও এখানে ক্রেনের সাহায্যে এই যে 3টি পজিশনে চেইন কপার সাহায্যে সংযোগ দেওয়া হয়েছে, এবং
এটা লেভেলটা মেনটেন করে সংযোগ দিতে হবে। প্রথম পর্যায়ে এখানে উপরের যে গভর্নরের বারটা আছে, বারের উপর সাইড দিয়ে এটা কাছে নেওয়া হয়েছে। পরবর্তীতে এবারে ভিতর সাইডে আবার চেইন কপার যে পজিশনটা চেঞ্জ করে এই যে উপরে যে আর্মটা আছে, আর্মের আউটারে আছে, কিন্তু এর পজিশনটা হবে আর্মের ভিতরে, যার কারণে এখানে এই প্যাড যেটা এটা পরবর্তীতে আবার এক সাইডে খুলে আবার সেই আর্মের ভিতর দিয়ে সোলিংটা দিয়ে তারপর আবার অন্য একটা চেইন কপ্পার সাহায্যে এটার পজিশনিং করে সেই পারপেন্ডিকুলার অবস্থানে নিয়ে এটা ধীরে ধীরে লুজ দিয়ে এর পজিশনে নেওয়া হয়। কোনোভাবেই এটা যে বাঁকা তেরা বা পজিশন সঠিকভাবে না হলে লাগানো হয়নি। এর সেন্টার পজিশন নিয়ে তারপরে এর উপরে এটা বসানো হয়েছে, যাতে এটা সঠিক পজিশনে একবারেই বসে যায়, না হলে এটা সংযোগের ক্ষেত্রে সঠিকভাবে কাজ করবে না। বেয়ারিং কভারটা এখানে সংযোগের সময় আমরা সব কিছুই মোটামুটি সঠিকভাবে খেয়াল করা হয়েছে। বিশেষ করে এর পজিশনিংটা সুন্দরভাবে পারপেন্ডিকুলারলি হওয়ার পরে ধীরে ধীরে এর পজিশনে নিয়ে এরপরে এটা সেখানে সেট করা হয়েছে। কারণ এই সেট করার ক্ষেত্রে এর যে বিভিন্ন গ্রুপগুলো আছে টপ কভার এবং এর শ্যাফটের, সেটা সঠিকভাবে পজিশন না হলে এটা কিন্তু সুন্দরভাবে বসবে না, আর একবারে পজিশন মতো না বসলে এটা কিন্তু কাজটাও কমপ্লিট হবে না। যার কারণে এই পজিশনিংটা বা ব্যালেন্সটা করার সময় খুবই গুরুত্ব দিয়ে করতে হবে। এই পজিশন মতো যদি সেট করা হয় তাহলে এটা সঠিক স্থানে পারপেন্ডিকুলারলি সুন্দরভাবে বসে যাবে একবারেই, এবং কোনো গ্যাপ থাকবে না। ফিজিক্যালি আমরা বুঝতে পারবো যে এটা সুন্দরভাবে পজিশন মতো বসেছে। তদুপরি এই সবগুলো বসানোর পরে আবার আমরা যে আমাদের টার্নিং মোটর রয়েছে, টার্নিং মোটরের সাহায্যে রোটেট করে কম স্পিডে, যেখানে 6 থেকে 7 RPM, সেই পজিশনে আমরা চালিয়ে প্রথম পর্যায়ে ডাইরেক্টলি এবং ডিসিএস থেকে রিডিংগুলো দেখতে পাবো যে কাজটি সঠিকভাবে হলো কি না। এর বেয়ারিংগুলো সংযোগ করার পরে এই যে ইনস্ট্রুমেন্ট যে কেবলগুলো ভিতর থেকে বাইরে নিয়ে এর যে হোল আছে সেখানে কিন্তু এই যে এক ধরনের গ্লু দিয়ে এটা ব্লক করে দেওয়া হয়েছে। কারণ এর ভিতরে অয়েল থাকবে এবং টারবাইন যখন রানিংয়ে থাকবে তখন এটা রোটেশনের ফলে এর কিন্তু অয়েল সার্কুলেশন বা অয়েল প্রেশারটা বাড়বে। সেই অয়েল প্রেশারের সময় অয়েল লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এখানে যাতে কোনো রকম গ্যাপ বা কোনো লিকেজ না হয় সেদিকে খেয়াল রেখে এটা করা হয়। এই হোলগুলো সিল করার পরে এই যে মেটালিক মানে গ্লুগুলো দেওয়ার পরে এটা একটা সময় দেওয়া হয় 4-5 ঘন্টা। এর অল্প সময় এটা শুকিয়ে যায়, তারপরেও এই সময়ের মধ্যে যাতে কোনো নড়াচড়া না হয় সেদিকে খেয়াল রাখা হয়। এই কেবলগুলো ভিতর থেকে বাইরে দেওয়ার পরে যে সবগুলোতে ট্যাগ লাগানো আছে, সেন্সর পয়েন্টগুলোতে RTD এবং ভাইব্রেশন সেন্সর, টেম্পারেচার সুইচ, এই সব কেবলগুলো একটার পর একটা সংযোগ দেওয়া হয়। এই সেন্সরগুলোও এরপরে লাগানো হয়। এখানে এই যে LVDT, এটা সংযোগ দেওয়া হয়েছে। এই যে হাইড্রোলিক অয়েলের যে লাইনগুলো সেটাও সংযোগ দেওয়া হয়েছে। এটা RPM এর যে কেবলগুলো সেন্সরের, এগুলো সংযোগ দিতে হবে। টেম্পারেচার সুইচ, ভাইব্রেশন প্রবগুলো এখানে লাগানো আছে। এখন এই যে টেম্পারেচার সুইচ এখানে দেওয়া হচ্ছে। টেম্পারেচার সুইচগুলা নর্মাল সেন্সর থেকে কিছুটা ভিন্ন। এটা ম্যানুয়ালি সেট করারও অপশন আছে এবং এখান থেকে রিডিংগুলো আমরা DCS থেকেও দেখতে পাবো। বিভিন্ন পজিশন অনুসারে এর যে টেম্পারেচার ভ্যালুগুলো কত ফিল্ডেও দেখা যাবে এবং একই সাথে কেবল সংযোগের মাধ্যমে এটা DCS থেকে আমরা পর্যবেক্ষণ করতে পারবো।
ভাইব্রেশন প্রবগুলো এখানে সংযোগ করা হচ্ছে। ইনস্ট্রুমেন্টে বিভিন্ন প্রবগুলো সংযোগ করার পর এর যে কেবলগুলো সেগুলো কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে এখানে আমরা যে আরপিএম এর সেন্সরটা, এখানে গ্যাসকেট আছে, গ্যাসকেটের মাঝে কিছু লিকুইড গ্যাসকেটের যেটা আছে সেটা গাম টাইপের, সেটা আমরা সংযোগ দিলাম। এখানে কিন্তু অয়েল সার্কুলেশন থাকে, কাজে এখানে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে, এজন্য এই কাজটিও কষাসলি করা হয়েছে এবং ভিতরে কোনো ডাস্ট পার্টিকেল আছে কিনা সেটাও ক্লিন করা হয়েছে। সেন্সরগুলো, এটা হলো সেন্সর পার্টের উপরের কাভার। উপরের কাভারটা ক্লিন করার পরে এর যে গ্যাসকেট পার্টের জায়গায় লিকুইড গ্যাসকেটের গাম দিয়ে এটা সুন্দরভাবে এটা সংযোগ দিয়ে দেওয়া হয়। এই কাজগুলোও সাবধানতার সাথে করতে হয়, কারণ টারবাইন একবার চালু হলে সেটা যদি লিকেজ থাকে, অয়েল লিকেজ, সেই কাজগুলো আবার বন্ধ করে সম্পূর্ণ খুলে আবার করতে হয়, যার কারণে এটা যাতে আর খুলতে না হয় এবং 100% ওকে থাকে, সেই বিষয়গুলো মাথায় রেখে এটা সুন্দরভাবে একবারে 100% অ্যাকুরেসি মেনটেন করে কাজগুলো করার প্রয়োজন হয়। এটা সংযোগ করার পরে যে এলএন কি বোল্টগুলো লাগানো হচ্ছে এবং বোল্টগুলো এখান থেকে ক্রিস ক্রস ভাবে টাইট দেওয়া হবে। ইনস্ট্রুমেন্ট যে সেন্সরগুলো বা প্রবগুলো সম্পূর্ণ সংযোগ দেওয়ার পরে এগুলো আবার ডিসিএস থেকে এর যে ভ্যালুগুলো জিরো আছে কিনা, যেহেতু এটা আরপিএম সেন্সর, সেগুলো দেখা হয়। এখান থেকে এই যে লজিকগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। মেইনটেন্যান্স কাজগুলো কমপ্লিট হওয়ার পরে এখানে যে কেবল বা সেন্সরগুলো কানেক্ট করার পরে ডিসিএস থেকে এর ভ্যালুগুলো, নর্মাল ভ্যালু কত, সেগুলো দেখা হয় এবং ফিল্ডে এটা দেখা হয়। এটা সব কিছু ওকে থাকার পর এটা স্টার্ট আপ শুরু করা হয় এবং এখানে আমরা প্রথমে টার্নিং গিয়ার সহ এর যে নর্মাল আরপিএম উঠাই এবং হিট আপ করার পর এর আরপিএম 500-তে প্রায় 2 ঘন্টা রাখা হয়, 3 ঘন্টা। এরপরে ধীরে ধীরে এর প্রেশারটা মেনটেন বা এর আরপিএমটা 1000-এ সেট করা হয় এবং 1000 সেট করার পরে এটা বিভিন্ন প্যারামিটারগুলো দেখা হয় এবং এখানে উল্লেখ্য যে একটা থ্রাস্ট বেয়ারিং এর যে টেম্পারেচার সেন্সর সেটা সঠিক রিডিং দিচ্ছিল না, এখানে যে রেড হয়ে আছে। আর অন্যান্য সেন্সরগুলো সঠিক পাওয়া যায়। আর এর যখন স্টার্ট আপের সময় এর যে প্যারামিটারগুলো থ্রাস্ট বেয়ারিং এর ভ্যালুগুলো সেগুলো আমরা সঠিকই দেখতে পাই এবং মেজারমেন্টের ভ্যালুর মধ্যেই ছিল। আমরা এখান থেকে একটা সঠিক টাইম মেনটেন করে এর আরপিএমটা বিভিন্ন রেঞ্জে দেওয়া হয় এবং এটা যে এক্সপ্যান্ড হওয়ার টাইম থাকে, কারণ আরপিএম বাড়ার সাথে সাথে সেই আরপিএমে স্টিম বেশি ফ্লো হয়, টেম্পারেচারও মেনটেন করা হয়। এখানে যে লজিকগুলো দেখাচ্ছে, বিভিন্ন লজিক মেনটেন করে এগুলো রিসেট করে দেওয়া হয়। আরপিএমটা সেট করার পরে এটা একটা রেট থাকে যে 1 ঘন্টায় কত আরপিএম ঘুরবে, রেটটাও অটোমেটিক্যালি চেঞ্জ হয়। এখন 2500 আরপিএমে দেওয়া হয়েছে, 2344 দেখতে পাচ্ছি। ধীরে ধীরে এটা 2500-তে যাবে। এটা আছে এখন 100 আরপিএম পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে 100 আরপিএম বৃদ্ধি পাবে। এখানে এই যে গভর্নর ভালভের যে পজিশনটা শো করছে,
আমরা এইভাবে যখন টারবাইনটা চালু করি, এটা হাইড্রোলিক সিস্টেম, এখান থেকে এই হাইড্রোলিক অয়েল প্রেশারের মাধ্যমেই লোডটা কম বেশি হয়। এখন যে আরপিএম প্রায় 2500-র কাছাকাছি। এরপরে সব কিছু ঠিকঠাক থাকার পর যখন আরপিএম 3000 করা হয়, 3000-এ রেখে এটা সিনক্রোনাইজ করার প্রস্তুতি নেওয়া হয় এবং সঠিকভাবে এটা সিনক্রোনাইজ হয়। ইনিশিয়াল পর্যায়ে লোড কম থাকে এবং পরবর্তীতে ধীরে ধীরে এটা আমাদের যেহেতু দুটি টারবাইন, অপর টারবাইনের লোড এটাতে কিছুটা কনভার্ট করা হয়, অর্থাৎ টারবাইন বি এর লোড কমিয়ে টারবাইন এতে নেওয়া হয়। তো এইভাবে যে থ্রাস্ট বেয়ারিং সমস্যা ছিল সেটা কিন্তু আমরা সাকসেসফুলি চেঞ্জ করতে সক্ষম হই। এখানে টারবাইন জেনারেটর সিনক্রোনাইজেশনের প্রক্রিয়া চলছে। এখানে ভোল্টেজটা প্রথমে এটার রেঞ্জটা ঠিক রাখা হয়, এরপরে এর যে ফ্রিকোয়েন্সিটা অর্থাৎ আমাদের যে আরপিএম ফ্রিকোয়েন্সির সাথে সরাসরি যুক্ত, যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি থাকে বাংলাদেশের জন্য 50 হার্জ, আমাদের টারবাইনের আরপিএম 3000 এর সাথে ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে এই স্পিডটা দুটো একই রেঞ্জে নেওয়া হয়। নেওয়ার পরে সুইচিংয়ের মাধ্যমে, অটো সুইচিংয়ের মাধ্যমে এটা সিনক্রোনাইজ করা হয়। সিনক্রোনাইজেশনের পরে সিনক্রোনাইজেশন করার সাথে সাথে এটা লোড নেয় এবং লোড নেওয়ার সাথে সাথে এর যে গভর্নর ভালভের পজিশনটা এটা ধীরে ধীরে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়। আবার এটা ম্যানুয়ালিও করা যায়। ম্যানুয়াল মোড এবং আইসোলেশন মোড দুটিতে থাকে। যদি কখনো হঠাৎ করে লোড বেড়ে যায় তাহলে সেটা অটোমেটিক্যালি আইসোলেশন মোডে গিয়ে টারবাইনকে কন্ট্রোল করে এবং এর আরপিএম এবং গভর্নর ভালভ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে লোডটা সিলেক্ট করে চালু থাকে। আমরা এই ধরনের যে আমাদের 12 মেগাওয়াট ক্যাপাসিটির যে টারবাইন জেনারেটর, এটার যে টারবাইনের যে থ্রাস্ট বেয়ারিং, এটা আমরা সুষ্ঠুভাবে পরিবর্তন করতে সক্ষম হলাম এবং পরিবর্তন শেষে আমরা টারবাইন চালিয়ে এটা জেনারেটরের সাথে সিনক্রোনাইজ করে কার্যকর অবস্থায় নেওয়া হলো। এভাবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে বা এই ধরনের কাজ আপনাদের করার প্রয়োজন হয় তাহলে কিন্তু সুন্দরভাবে করতে পারবেন। তো সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।